ক্লাস 12-এর সবর্গীয় বা জটিল যৌগের যে অধ্যায়টি শুরু হয়েছিল আজকে তার পরবর্তী পর্যায়। এই পর্যায়ে আমরা আলোচনা করব যোজ্যতা বন্ধন তত্ত্ব। যারা প্রথমের ভিডিওগুলো দেখোনি তারা প্রথমে দেখে নাও, তাহলে এই অংশটি দেখতে আশা করি বা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তা যোজ্যতা বন্ধন তত্ত্ব এটির দরকার পড়লো কেন, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি। বিজ্ঞানী ভার্নার নিজের যে থিওরিটা দিয়েছিলেন, নিজেদের তত্ত্বগুলি দিয়েছিলেন, সেটা মূলত মুখ্য এবং গৌণ যোজ্যতার উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু পরবর্তীকালে যখন রাসায়নিক বন্ধনের ইলেকট্রনীয় মডেল আবিষ্কার হয়, তখন দেখা যায় যে এই মুখ্য এবং গৌণ যোজ্যতাগুলি আসলে আয়নীয় এবং সমযোজী যোজ্যতা ছাড়া, অর্থাৎ আয়নীয় এবং সমযোজ্যতা ছাড়া আর কিছুই নয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো যে ভার্নারের যে মুখ্য যোজ্যতা ও গৌণ যোজ্যতা ছিল সেইগুলো আসলে আয়নীয় এবং সমযোজ্যতা। এছাড়াও ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের কিছু সীমাবদ্ধতা পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল। তা সেইগুলো আমি একটু আলোচনা করি। তো সীমাবদ্ধতাগুলি এরকম যে হঠাৎ করে বিশেষ কিছু ধরনের ধাতব মৌলই কেন এই জটিল যৌগ গঠনে অংশগ্রহণ করছে, নির্বাচিত কিছু সংখ্যক ধাতব মৌলই কেন অংশগ্রহণ করছে, সেটা ভার্নারের থিওরি থেকে বোঝার উপায় ছিল না। আমি প্রথমে যেটা বললাম যে কিছু নির্দিষ্ট ধাতব মৌলই কেন এই জটিল যৌগ গঠনে অংশগ্রহণ করছে। দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে গৌণ যোজ্যতাগুলো কেন একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত থাকছে, অর্থাৎ জটিল যৌগগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হচ্ছে। তৃতীয়ত, এই যে জটিল যৌগগুলো হচ্ছে এদের চৌম্বক ধর্মের কারণ কি, এরা ডায়াম্যাগনেটিক হচ্ছে বা প্যারাম্যাগনেটিক হচ্ছে, কম প্যারাম্যাগনেটিক হবে বা বেশি প্যারাম্যাগনেটিক হবে, এগুলোর পিছনে কারণটা কি। এবং জটিল যৌগগুলো বেশিরভাগই কালারফুল, এই রঙিন জটিল যৌগ যে রঙিন এর পেছনেই বা কারণ কি, এই কারণগুলি কিন্তু ওয়ার্নারের সেই থিওরি থেকে বোঝার উপায় ছিল না। তাই তখন আসলো যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরি। এই ভ্যালেন্স বন্ড থিওরির এর পিছনে যে মেন যিনি দায়ী তার নাম লিনাস পাউলিং। উনি এই যোজ্যতা বন্ধন তত্ত্বটি প্রথমে দেন। তাহলে আসি পাউলিং এর ভ্যালেন্স বন্ড থিওরি। এখানে প্রথম যে বক্তব্যটা আছে সেখানে বলা হয়েছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম প্রয়োজনীয় ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। এই বর্জিত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার মুখ্য যোজ্যতা হিসেবে বিবেচিত হয়। নাম্বার 2, যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলি থাকে, অর্থাৎ যে সেন্ট্রাল মেটাল আয়নটি গঠিত হচ্ছে তার যে যোজ্যতা কক্ষ, তাতে যে ইলেকট্রনগুলি আছে সেই ইলেকট্রনগুলির পুনর্বিন্যাস ঘটে। অর্থাৎ কারো ক্ষেত্রে যুগ্মকরণ ঘটে, কারো ক্ষেত্রে শিফটিং হয়, প্রয়োজনীয় শিফটিং হয় একটা অরবাইটাল থেকে আরেকটা অরবাইটালে। যাতে এই করার উদ্দেশ্য কি, যাতে প্রয়োজনীয় ফাঁকা কক্ষক উৎপন্ন হয়। এখন প্রয়োজনীয় ফাঁকা কক্ষক উৎপন্ন হলে কি হবে, এই প্রয়োজনীয় ফাঁকা কক্ষগুলি এবার সংকরায়িত হবে। এই সংকরায়িত কক্ষক সংখ্যাই হবে কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ CN বা লিগ্যান্ড C। তাহলে কি কি সংকরায়িত হতে পারে? হতে পারে sp3 সংকরায়িত হতে পারে। sp3 সংকরায়িত হলে সাধারণত আকৃতিটা হয় চতুস্তলকীয়, অর্থাৎ ফাঁকা অরবাইটালগুলো ইলেকট্রনকে শিফট করে দিয়ে যে ফাঁকা অরবাইটালগুলো তৈরি হচ্ছে তাদের সংকরায়ন ঘটছে, এবং এমনভাবে সংকরায়ন হচ্ছে যাতে sp3 হয়। sp3 হলে জ্যামিতিক আকৃতিটা হবে চতুস্তলকীয়। আবার dsp2 হতে পারে। dsp2 হলে হবে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। তাহলে এই দুটো কি ক্ষেত্রে? এই দুটো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে সেটা sp3 হতে পারে বা dsp2 হতে পারে সংকরায়িত। যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, আমি মূলত দুটো কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে আলোচনা করবো যেহেতু এই দুটোই মোস্ট কমন। যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে একটা এরকম হতে পারে যে sp3d2, আবার d2sp3, দু ধরনেরই সংকরায়ন হয়। তো এই সংকরায়ন আর এই সংকরায়নের মধ্যে পার্থক্য কি? এখানে যে বহিস্থ যে ডি অরবাইটালটা থাকে সেই ফাঁকা ডি অরবাইটালটা নিয়ে সংকরায়ন হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো sp3d2। অর্থাৎ s যদি 4 হয় 4s, এটা যদি 4p হয় এটাও হবে 4d। কিন্তু d2sp3 মানে কি, আগে d নিয়েছে, তা dটা আগের কক্ষের, এটা যদি 3d হয় তাহলে এটা হবে 4s, এটা 4p। অর্থাৎ একই কক্ষের আন্ডারে sp d হলে সেটাকে আমরা বলবো sp3d2, এবং
মানে আগের কক্ষের যদি ডি হয়, মানে 3D যদি হয় এবং তার সাথে 4s 4p যদি না হয়, তাহলে আমরা সংকরায়নটা বলবো D2sp3। এবং দুই ক্ষেত্রেই দেখা যাবে যে এটা অষ্টতলকীয় যৌগই তৈরি হচ্ছে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। তো এই যে sp3d2 হলে আমরা তাকে একটা স্পেশাল নাম দিই, আমরা এটাকে বলি আউটার অরবিটাল কমপ্লেক্স, এবং এটাকে আমরা বলি ইনার অরবিটাল কমপ্লেক্স। অর্থাৎ বহিস্থ কক্ষকীয় কমপ্লেক্স এবং অভ্যন্তরীণ কক্ষকীয় কমপ্লেক্স, মানে ভেতরের ডি যেহেতু ইউজ হচ্ছে, 3D যেহেতু ইউজ হচ্ছে 4s আর 4p সাথে, তাই আমরা বললাম ইনার অরবিটাল কমপ্লেক্স। আর যেহেতু বাইরেরটা ইউজ হচ্ছে, যেটা s ছিল 4s যদি হয় 4p যদি হয় তাহলে 4d না হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স। এবং দুটো ক্ষেত্রে কিন্তু অষ্টতলকীয় যৌগ তৈরি হবে। এখানে আমাদের যেটা ছিল 4 নাম্বার পয়েন্ট আমরা মুছে দিলাম, এটা হচ্ছে সংকরায়িত কক্ষকগুলি লিগ্যান্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে অসমযোজী বন্ধন তৈরি করে। অর্থাৎ এই যে ফাঁকা যে সংকরায়িত কক্ষক তৈরি হচ্ছে, মানে sp3 বা dsp2 বা sp3d2 বা d2sp3, তাহলে তো ফাঁকা, এই ফাঁকা কক্ষকগুলি এবার কি করবে, লিগ্যান্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে অসমযোজী বন্ধন তৈরি করবে। তা এই জিনিসটাকে, এই ভ্যালেন্স বন্ড থিওরিটাকে আমরা কয়েকটা এক্সাম্পল ধরে আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমরা এই প্রবলেমটা দেখে নিই যে NiCl4 2- এটা চতুস্তলকীয় বলে দিয়েছে, আবার NiCN4 2- এটা বলেছে সমতুলীয় বর্গাকার, বলেছে কোনটি ডায়াম্যাগনেটিক হবে এক্ষেত্রে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা চতুস্তলকীয় টেট্রাহেড্রাল, তাহলে চতুস্তলকীয় হলে পরে কি হয়, sp3 সংকরায়ন হয়, এবং সমতুলীয় বর্গাকার হলে dsp2 হয়। তাহলে এইটা আমরা জানি যে sp3 হবে সংকরায়ন এবং এটা হবে dsp2। তাহলে নিকেলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, নিকেল তো 28, তাহলে নিকেলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। তাহলে নিকেল 2+ আছে এখানটায়, এখানে যদি আমরা এই জ্বালন সংখ্যা বের করি, এটা দেখা যাবে নিকেল আছে 2+, এখানেও 2+ আছে। তাহলে নিকেল 2+ হলে পরে এখান থেকে 4s ইলেকট্রনটা বেরিয়ে যাবে, মানে 3d8। ভেতরের গুলো সব যুগ্ম অবস্থায় আছে, আমাদের ভেতরের গুলো দরকার নাই, এটা শুধু আমাদের যোজ্যতা ইলেকট্রন, তা আমরা এটা নিয়ে কাজ করব। 3d8, তাহলে এখানে আছে 3d8, তাহলে 3d8, তাহলে আমরা d দেখে নিই, 1 2 3 4 5 6 7 8। দুটো অযুগ্ম ইলেকট্রন এখানে আছে, এটা ফ্রি আয়নের ক্ষেত্রে, অর্থাৎ নিকেল +2 অবস্থায়। কিন্তু সে যখন, এটা হচ্ছে ফ্রি আয়নের ক্ষেত্রে, ফ্রি আয়ন, কিন্তু সে যখন জটিল যৌগ তৈরি করছে NiCl4 2-, তখন তাকে তো sp3 করতে হবে। তাহলে sp3 করার জন্য নিশ্চয়ই d দরকার নেই, তাহলে d এর যা ছিল আমরা তাই রেখে দিলাম, কিন্তু আমাদের ফাঁকা কি লাগবে, s লাগবে। তাহলে 3d এর পরে তো 4s তো ফাঁকা আছেই, এটা 4s, আর এটা আছে 4p, এটাও ফাঁকা, কারণ এখানে কোনো ইলেকট্রন নেই। তাহলে এই 4s আর 4p এরা যুক্ত হয়ে তৈরি করবে sp3 সংকরায়িত অবস্থা। তাহলে sp3 সংকরায়ন হয়ে গেল। sp3 সংকরায়ন হওয়ার পরে Cl- গুলি তাদের যে ইলেকট্রনস, সেই ইলেকট্রনস এখানে দান করে অসমযোজ্যতা তৈরি করবে। আমরা দুটো x দিয়ে দেখাচ্ছি সেই দান করা ইলেকট্রনগুলোকে। অর্থাৎ এখানে যে 4টা সেল এই যোজ্যতা কক্ষকগুলিকে ব্যবহার করলো, sp3 সংকরায়নে ব্যবহৃত যে ফাঁকা যোজ্যতা কক্ষকগুলি ছিল সেগুলোকে ব্যবহার করে তারা অসমযোজী সিগমা বন্ধন তৈরি করলো। তাহলে এখানে আমাদের অযুগ্ম ইলেকট্রন কটা আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2, তাহলে 2টি ইলেকট্রনস আছে। এবার অযুগ্ম ইলেকট্রন এর সংখ্যার উপরই কিন্তু আমাদের ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কথাটি নির্ভর করে। যেহেতু 2টি অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে আমরা বলতে পারি যে এটি চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হতে পারে, যেহেতু 2টি অযুগ্ম ইলেকট্রন আছে। অর্থাৎ এরা কি হবে, এরা হবে প্যারাম্যাগনেটিক।
এক্ষেত্রে আমরা ম্যাগনেটিক মোমেন্টও বের করে দিতে পারি। ম্যাগনেটিক মোমেন্ট বের করার জন্য আমাদের যে ইকুয়েশন আছে সেটা এরকম, মিউ, এটাকে আমরা এইভাবে লিখি স্পিন অনলি, মিউ স্পিন অনলি ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস টু বিএম, মানে বোর ম্যাগনেটন। এবার n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, রুট ওভার টু ইন্টু টু প্লাস টু বিএম। তাহলে এটা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে টু রুট টু বিএম। অর্থাৎ এই যে NiCl4 যৌগটি প্যারাম্যাগনেটিক এবং এর স্পিন অনলি চুম্বক ভ্রামক টু রুট টু বিএম, বোর ম্যাগনেটন। তো এবার আসি NiCN4 2- এর ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে তো নিকেল 2+, নিকেল 2+ মানে আমাদের 3D8 সিস্টেম। তাহলে 3D8 সিস্টেম ফ্রি আয়নের ক্ষেত্রে কেমন থাকছে আমরা একটু আগে দেখলাম। অর্থাৎ দুটো এখানে অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকছে, আর এখানে আছে 4s, এখানে আছে 4p, এগুলো ফাঁকা পড়ে আছে। কিন্তু সমতলীয় বর্গাকার হতে গেলে তো dsp2 হতে হবে, তাহলে একটা d তো ফাঁকা লাগবে। তাহলে এবার কি হবে? ইলেকট্রনটার পুনর্বিন্যাস হবে, ইলেকট্রনগুলি পুনর্বিন্যস্ত হবে। কিভাবে হবে? এই যে এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, এরা পেয়ার্ড অফ হয়ে যাবে, অর্থাৎ যুগ্ম হয়ে যাবে। তাহলে এখানে ফাঁকা একটা হয়ে গেল, 3D-র একটা ফাঁকা হলো, 4s এর আগে থেকেই ফাঁকা ছিল, আর 4p তো তিনটাই ফাঁকা আছে, তার মধ্যে দুটোকে ব্যবহার করা হবে। তার মানে এটা p হবে dsp2। এই যে এতটুকু, এই চারটে অরবিটাল নিল, dsp2 নিয়ে তৈরি করলো সংকরায়িত কক্ষক, চারটি কক্ষক তৈরি হলো dsp2। এবার Cn- গুলো, Cn- নিজেদের ইলেকট্রনসকে এখানে ডোনেট করলো, করে অসমযোজী বন্ধন তৈরি করলো। তাহলে যৌগটা তৈরি হলো সমতলীয় বর্গাকার, যৌগটা তৈরি হলো সমতলীয় বর্গাকার। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সবগুলি পেয়ার্ড অফ হয়ে গেছে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 0, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। তার মানে ডায়াম্যাগনেটিক হলে সে কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, কখনোই সে চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত হবে? যদি মিউ স্পিন অনলি আমরা বের করি, n এর মান তো এখানে 0, কারণ কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে সেটা দাঁড়াবে 0 ইন্টু 0 প্লাস 2bm, অর্থাৎ এটা দাঁড়াবে 0। অর্থাৎ ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে স্পিন অনলি যে চুম্বক ভ্রামক তার মানটা 0 হয়। তো এবার এরকম একটা প্রশ্ন আসতে পারে যে FeF63- এটিও প্যারাম্যাগনেটিক, আবার FeCN63- এটিও প্যারাম্যাগনেটিক, কিন্তু দুক্ষেত্রেই চৌম্বক ভ্রামকের মানটি আলাদা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু Feটা +3 আছে, এটিও +3 আছে, তাহলে দুটো একই জারণ সংখ্যায় আছে এবং দুজনেরই কোঅর্ডিনেশন নাম্বার 6, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অষ্টতলকীয় যৌগ তৈরি করছে দুজনেই, কিন্তু দুজনের ম্যাগনেটিক মোমেন্টের একটা পার্থক্য আসছে, একটা ডিফারেন্স আসছে। তো এই জিনিসটা কেন? তাহলে নিশ্চয়ই অষ্টতলকীয় দু ধরনের হয়, sp3d2 আর d2sp3, নিশ্চয়ই দুজনের মধ্যে এই যে হাইব্রিডাইজেশন, সংকরায়ন ব্যাপারটা, এই দুটো আলাদা আলাদা হয়েছে। তাহলে FeF6 এর ক্ষেত্রে আমরা আগে দেখে নিই। এখানে মিউ আছে 35√35bm, তার মানে আমরা বলতে পারি রুট ওভার n ইন্টু n প্লাস 2, এটা √35, অর্থাৎ n ইন্টু n প্লাস 2, এটা 35। এখান থেকে আমরা যদি সলভ করি, আমরা n এর মানটা পেয়ে যাব 5। তাহলে n যদি 5 হয়, মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5টা আছে। দেখি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 রেখে কি সংকরায়ন অবস্থা তৈরি করা যায়। Fe তো আমরা দেখলাম +3, তাহলে Fe +3 হলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? Fe এর বাইরের কক্ষে এরকম ছিল 3d6 4s2, এবার +3 জন্য এখান থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, এখান থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা 4s2টা বাদ চলে গেল, আর এটা হয়ে গেল 3d5। তাহলে 5টা ইলেকট্রন এখানে আছে, 1 2 3 4 5, তাই 5টাই অযুগ্ম ইলেকট্রন রেখে দিতে হবে। তা বাকি কি থাকলো? 4s, এটা 3d এইভাবে পড়ে থাকলো, 4s 4p, এগুলো তো ফাঁকা আছে, আর আছে 4d।
এবার যেহেতু এই 5টা ইলেকট্রন অযুগ্ম অবস্থাতেই রেখে দিতে হবে, ও কি করবে, ওকে তো অষ্টতলকীয় তৈরি করতে হবে, তাহলে 4s 4p আর দুটো ডি নিল, তাহলে আমরা পাবো sp3d2। যেহেতু পরের ডি নিল তাই sp3d2, অর্থাৎ বহিস্থ কক্ষকীয় কমপ্লেক্স তৈরি করবে, আউটার অরবিটাল কমপ্লেক্স। এবার এখান থেকে এখানে F মাইনাস গুলো নিজের ইলেকট্রন ডোনেট করবে, প্রত্যেকটা F মাইনাস ডোনেট করে অসমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে হয়ে গেল sp3d2 সংকরায়িত কক্ষক, এবং এতে অযুগ্ম ইলেকট্রন 5টা থেকে গেল, তার মানে এর ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে √35 bm। এটা নিয়ে আমাদের বুঝতে অসুবিধা নাই। এবার হচ্ছে FeCN6 3-, এখানেও আছে Fe, তার জারণ সংখ্যা +3, অর্থাৎ এটিও হবে 3d5। তাহলে এখানে 5টা ইলেকট্রন থাকবে, আর এর ক্ষেত্রে 4s ফাঁকা আছে, 4p ফাঁকা আছে, 4dও ফাঁকা আছে, আমরা লিখলাম না। এখানে √3 bm মানে কি, তার মানে √n × n+2 যদি √3 হয়, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে n এর মানটা এখানটা অবশ্যই 1 হলে পরে এখানে চুম্বক ভ্রামকটা হবে √3 bm। তাহলে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি করব, এখানে যখন ও জটিল যৌগ তৈরি করবে তখন যুগ্মকরণ হবে ইলেকট্রনগুলি। এখানে 5টা আছে, তাহলে জোড়ায় জোড়ায় হয়ে গেল, একটা অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকলো, আর দুটো অরবিটাল ফাঁকা হলো। এবার 3d দুটো ফাঁকা হলো, 4s এর একটা ফাঁকা তো আছেই, আর 4p 3টাই ফাঁকা আছে। তাহলে এই ফাঁকা অরবিটাল গুলো d2 sp3 গঠন করবে, সংকরায়ন করবে, অর্থাৎ ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি হবে। এরপরে Cn- নিজের ইলেকট্রনগুলো এখানে দান করে অসমযোজী বন্ধন তৈরি করবে। প্রত্যেকটা ফাঁকা অরবিটালে Cn- গুলো ডোনেট করে অসমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে আমাদের মধ্যে ব্যাপার যেটা গেল যে d2 sp3 তৈরি হচ্ছে, হওয়ার জন্য এখানে একটা অযুগ্ম ইলেকট্রনই পড়ে আছে, তাই এটা প্যারাম্যাগনেটিক, কিন্তু এর প্যারাম্যাগনেটিজমটা অনেক কম, অর্থাৎ √3 bm হচ্ছে, কারণ এটা ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করছে, কিন্তু আগেরটা বহিস্থ কক্ষকীয় কমপ্লেক্স অর্থাৎ আউটার অরবিটাল কমপ্লেক্স তৈরি করছিল, কারণ তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 ছিল। তো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য, খুব তাড়াতাড়ি সলভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেমগুলো মনে রাখলে সুবিধা হয়। যেমন স্ক্যান্ডিয়াম 2+, এটার ক্ষেত্রে হবে 3d1, অর্থাৎ এটার বাইরে একটা ইলেকট্রন আছে 3d1। টাইটেনিয়াম 2+, এটার ক্ষেত্রে হবে 3d2। ভ্যানাডিয়াম 2+ হবে 3d3। তাহলে এইভাবে আমরা পরপর এগুলো লিখতে পারি। বিভিন্ন +2 আয়নের ক্ষেত্রে 3d1, 3d2, 3d3, 3d4, 3d5, 3d6 এভাবে চলবে। এগুলো মনে রাখলে, মুখস্থ রাখলে খুব তাড়াতাড়ি আমরা তাদের সংকরায়ন অবস্থা গুলো বের করে ফেলতে পারবো, এবং তাতে আমাদের প্রবলেম সলভিং একটা স্পিড আসবে, যে স্পিডটা আমাদের দরকার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তো এবার আমরা এই প্রবলেমটা দেখি। এটা আমাদের এইচএস পরীক্ষায় ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে এইচএস পরীক্ষা হয়, সেই এইচএস পরীক্ষায় ছিল NiCO4 এ Ni এর ইলেকট্রন বিন্যাস কত। তাহলে এখানে কিন্তু নিকেল, তার জ্বালন সংখ্যাটা 0, তার জ্বালন সংখ্যা 0, অর্থাৎ আমরা জানি যে নিকেল 2+ এর ক্ষেত্রে কি হয় 3d8, তাই এখানে কিন্তু 0, অর্থাৎ 4s2টাও থাকবে, তাই 3d2 4s2, 3d8 4s2। তাহলে d8 1 2 3 4 5 6 7 8, এখানে 4s এও দুটো ইলেকট্রন আছে, আর 4p থেকে ফাঁকা। তাহলে এবার NiCO4 মানে কোঅর্ডিনেশন নাম্বার 4, এ কিন্তু চতুস্থলকীয় যৌগ গঠন করে। চতুস্থলকীয় যৌগ গঠন করার জন্য তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার sp3, কিন্তু এখানে s তো ব্লকড হয়ে আছে ইলেকট্রন দ্বারা। তাই কি করবে, এ কিন্তু নিজের ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটাবে, অর্থাৎ 4s এর যে দুটো ইলেকট্রন ছিল তাদেরকে d তে স্থানান্তর করে দেবে। তাহলে ইলেকট্রন d তে কত হলো, d তে হলো 8টা ছিল, আরো দুটো আসলো, তাহলে 10টা হয়ে গেল। এবার 4s ফাঁকা থাকলো, আর 4p ও ফাঁকা থাকলো, এবং এটা দিয়ে sp3 সংকরায়ন করে ফেললো। তাহলে
NiCO4 এর নিকেলের ইলেকট্রন বিন্যাস কি হবে? NiCO4 এর নিকেলের ইলেকট্রন বিন্যাস হবে 3d10 4s0, 3d10 4s0, মানে বাইরের যে যোজ্যতা কক্ষটা তার ইলেকট্রন বিন্যাস 3d10 4s0 হবে। তো এটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে নিজের 4s ইলেকট্রনটাকে 3d তে ঢুকে দিল এবং এর ফলে নিকেলটা ডায়াম্যাগনেটিক হল। এর যেহেতু সবগুলো ইলেকট্রন জোড় অবস্থায় আছে তাই এটা ডায়াম্যাগনেটিক। তো এবার আগের মতো একটা সেম টাইপের প্রবলেম, FeCO5 পেন্টাকার্বনিল আয়রন 0। এখানেও কিন্তু Feটা 0 অবস্থায় আছে আর এটা 5। আমরা কিন্তু এর আগের ক্ষেত্রে 5 নিয়ে আলোচনা করিনি কারণ 5ও খুব কম হয়। তা CN যদি 5 হয় মনে রাখতে হবে যে এক্ষেত্রে DsP3 সংকরায়ন অবস্থা আসে, DsP3 সংকরায়ন অবস্থা আসে এবং এক্ষেত্রে গঠনটি আসে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় কেমন হয়? Fe এরকম থাকবে, এটা ত্রিকোণীয়, অর্থাৎ এইগুলোতে সব CO থাকবে। এটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন। এবার আমরা দেখে নিই যে এর আমাদের যে ইলেকট্রন বিন্যাস বহিস্থ কক্ষে সেটা কি হয় এবং এটি প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে। তাহলে Fe আমরা এর আগে যখন লিখলাম আমি তখন Fe2+ লিখেছিলাম, সেটা আমি লিখেছিলাম 3d6। তাহলে এখানে তো Fe0 আছে, তাহলে আরো দুটো ইলেকট্রন থাকবে 3d6 4s2, অর্থাৎ Feর ডি উপকক্ষে 6টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6। 4s এর দুটো থাকবে আর 4p ফাঁকা থাকবে। কিন্তু আমাদের তো দরকার DsP3, অর্থাৎ একটা D দরকার, একটা S দরকার আর 3টা P দরকার। তাহলে এই ইলেকট্রনগুলো এখানে স্থানান্তরিত হয়ে যাবে। স্থানান্তরিত হয়ে পুনর্বিন্যস্ত হলে কটা ইলেকট্রন হচ্ছে? 6 আর 2 8টা। তাহলে 8টা ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় এখানে থেকে যাবে। তাহলে একটা D ফাঁকা হলো, একটা S আর 3টা P ফাঁকা হলো। তাহলে এবার হয়ে গেল DsP3। এইবার কার্বনিলগুলি তাদের ইলেকট্রন জোড় এই ফাঁকা সংকরায়িত কক্ষপথে ডোনেট করবে, করে আয়নের সাথে মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমের সাথে অসমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এটা এর ইলেকট্রন বিন্যাসটা হবে, বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা হবে 3d8 4s0। Feর বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে 3d8 4s0 এবং এটি হবে ডায়াম্যাগনেটিক, তার কারণ এখানে সবগুলি জোড়বদ্ধ অবস্থায় আছে। এবার আসি CuNH3 2+। এটি একটি স্কোয়ার প্লানার অর্থাৎ সমতলীয় বর্গাকার টাইপের জটিল যৌগ। এটি প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? তাহলে Cu2+ আছে এখানটায়, অর্থাৎ এটা 3d9 সিস্টেম। 3d9 সিস্টেমের ক্ষেত্রে আমরা ডি গুলো সাজিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10টা তো হবে না, 9টা আছে ইলেকট্রন, 9। এবার এর ক্ষেত্রে ফাঁকা আছে 4s আর 4p। কিন্তু এখানে স্কোয়ার প্লানার হতে গেলে কি হতে হবে? এখানে স্কোয়ার প্লানার হতে গেলে DsP2 হতে হবে, অর্থাৎ এটা হবে DsP2 জটিল সংকরায়ন অবস্থা। তাহলে একটা ডি ফাঁকা লাগবে, একটা S আর দুটো P। তাহলে এখানে তো ডি ফাঁকা নেই, তো ইলেকট্রনটাকে কোথায় দেওয়া হবে? তো এবার এ কি করবে, যেহেতু DsP2 কে করতে হবে, এই ইলেকট্রনটাকে ও PZ অর্থাৎ এই লাস্টের পিতে স্থানান্তরিত করবে, কারণ আমাদের দুটো P দরকার DsP2 করার জন্য, একটা P তো থেকে যাবে। তাহলে ও কি করলো, নিজের ইলেকট্রনটাকে ওইখানে শিফট করে দিল, P অরবিটালে শিফট করে দিল। করে দিলে তাহলে ওর একটা ডি ফাঁকা হয়ে যাবে, একটা 4s ফাঁকা এবং 3টা পির মধ্যে দুটো ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে ও তৈরি করে ফেললো DsP2। তারপরে NH3 গুলো নিজেদের ইলেকট্রন জোড় দান করবে এগুলোতে, করে অসমযোজী বন্ধন তৈরি করবে
সেন্ট্রাল মেটাল আয়নের সাথে, অর্থাৎ কপার 2+ আয়নের সাথে। কিন্তু এখানটায় যে অযুগ্ম ইলেকট্রনটা থেকে গেল, এই অযুগ্ম ইলেকট্রনটার জন্যই এ হবে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হলে পরে তার চুম্বক ভ্রামকের, স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান এরকম আসবে √n × n+2, 1 × 1+2 bm, অর্থাৎ √3 bm। আজকের সেশনে এইটুকুই, তোমরা ভালো করে পড়ো। আমরা নেক্সট সেশনে পরবর্তী অংশগুলো নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ।